প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও হাজির হয়েছি শহীদ জালালউদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমরা আগের মতোই নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের আজকে আমরা একটা নতুন অধ্যায়ে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সেই অধ্যায় হচ্ছে 11 অধ্যায়, আর আমাদের আজকের টপিক হচ্ছে খনিজ সম্পদ, যার মধ্যে আছে জীবাশ্ম। আমরা আজকে জীবাশ্ম নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে জীবাশ্ম কি। জীবাশ্ম হচ্ছে বহু প্রাচীনকালে উদ্ভিদ এবং প্রাণীদেহের ধ্বংসাবশেষগুলো, মৃতদেহের ধ্বংসাবশেষগুলো মাটির নিচে যে পাওয়া যাচ্ছে সেগুলোকে আমরা বলছি জীবাশ্ম। এইসব জীবাশ্ম মিলিয়ন মিলিয়ন বছর ধরে মাটির নিচে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে থেকে বিভিন্ন কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। আর যেহেতু এই কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এজন্য এগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানিও বলে থাকি। তাহলে এই জীবাশ্ম জ্বালানিগুলো ভূগর্ভের প্রায় 5000 ফুট গভীরে পর্যন্ত এই জীবাশ্ম জ্বালানিগুলো থাকতে পারে। এরপর হচ্ছে বাংলাদেশে যে জীবাশ্ম জ্বালানির যে খনিটা আছে সেটা হচ্ছে হরিপুরে যে গ্যাস ক্ষেত্র আছে, সেখানে প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি সেখানে কিন্তু পেট্রোলিয়াম পাওয়া যায়। অর্থাৎ প্রকৃতি থেকে আমরা একটা খনি থেকে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়াম, এই তিনটা জিনিস আমরা একসাথেও কিন্তু পেতে পারি, যেটা বাংলাদেশে হরিপুরে পাওয়া যাচ্ছে, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম। এখন যেহেতু প্রাকৃতিক গ্যাসের কথাটাই চলে আসলো, তাহলে আমরা একটু প্রাকৃতিক গ্যাস নিয়ে কথা বলি। প্রাকৃতিক গ্যাস আমরা সবাই জানি, আমরা বাসা বাড়িতে রান্না বান্না করি, বিভিন্ন যানবাহন চালাই। এই যানবাহন চালানোর কাজে বা বিভিন্ন বাসা বাড়িতে রান্না বান্না করার কাজে এই প্রাকৃতিক গ্যাসটা ইউজ করা হচ্ছে। এখন জানতে হবে প্রাকৃতিক গ্যাসের মধ্যে কি কি উপাদান থাকতে পারে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এখন বলা হচ্ছে মিথেন কত পার্সেন্ট আছে, আমরা কি সবাই জানি? আচ্ছা, না জানলে আমরা আজকে জানবো। এখানে প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন আছে 80%, 80%। আরো আছে ইথেন। আমরা একটু লিখে দিচ্ছি আগে কি কি আছে। ইথেন আছে প্রোপেন, আছে বিউটেন ও আইসোবিউটেন, আছে পেন্টেন। এখন দেখা যাক এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোন উপাদানটা কত পার্সেন্ট করে আছে। তো আমি লিখে দিয়েছি মিথেন আছে 80%, ইথেন আছে 7%, প্রোপেন আছে 6%, বিউটেন এবং আইসোবিউটেন আছে 4%, আর পেন্টেন আছে মাত্র 3%। এই সবগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাসের উপাদান। প্রাকৃতিক গ্যাসে এই সবগুলো উপাদান থাকার কথা, কিন্তু বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যাচ্ছে সেখানে প্রায় 99.99% মিথেন আছে। তার মানে আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যাচ্ছে তা অধিকতর বিশুদ্ধ বলে ধরে নেওয়া যায়, কারণ প্রায় 100% বিশুদ্ধ। যাই হোক, আমরা এখন একটু আলোচনা করবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা ছবি এঁকে দিয়েছি। এই ছবিটাকে বলা হচ্ছে কলাম। এই কলামে আবার কতটুকু
কতগুলো নলের মতো দেওয়া আছে পাশে, অর্থাৎ এই নলগুলো দ্বারা বিভিন্ন গ্যাসকে আমরা আলাদা করার একটা চেষ্টা করব। এখানে এটা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাসগুলো আমরা পেয়ে থাকি। আমরা আলোচনা করবো এবার পেট্রোলিয়ামের উপাদান সমূহ এবং তাদের পৃথকীকরণ। পেট্রোলিয়াম আমরা আগে বলেছি ভূগর্ভে প্রায় 500 ফুট বা তার চেয়েও বেশি গভীরে যে শিলাস্তরগুলো আছে সেখান থেকে এই পেট্রোলিয়ামগুলোকে আমরা আহরণ করতে হয়। এখন যে পেট্রোলিয়ামটা আমরা ভূগর্ভ থেকে বা 5000 ফুট নিচ থেকে আমরা আহরণ করব সেগুলো বিশুদ্ধ থাকে না, সেগুলো সরাসরি ব্যবহার করা যাবে না, অর্থাৎ তাদেরকে পরিশোধিত করতে হবে। সেই পরিশোধিত করার জন্য আমাদের যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি হচ্ছে আংশিক পাতন পদ্ধতি। আমরা এখানে লিখে দিয়েছি, এখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে আংশিক পাতন করার একটা পদ্ধতি বা একটা চিত্র, যে চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে কোন পদার্থটা আংশিক পাতন পদ্ধতির মাধ্যমে আলাদা করা হচ্ছে। যাই হোক, এখানে আংশিক পাতনের জন্য আমরা একটা কলাম ব্যবহার করব। আমরা এটাকে একটা কলাম বলছি। এই কলামে আবার কতগুলো ভাগ আছে আমরা এখানে ভাগগুলো দিয়ে দিচ্ছি, একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ, এভাবে কতগুলো ভাগ আছে। এই ভাগগুলো সবচেয়ে নিচে যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রাটা হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে 340 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক এইভাবে উপরের দিকে সবচেয়ে উপরে যে ভাগটা আছে সেই ভাগে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে তাহলে যে অংশ যত উপরে থাকবে, অর্থাৎ এই যে গ্যাস, এই যে আমরা একটু নামগুলো একটু পড়ে দিচ্ছি, এখানে কিছু কথা আমরা বলবো। প্রথমেই দেখা যাচ্ছে গ্যাস কি পেট্রোলিয়াম গ্যাস, দ্বিতীয়ত আছে গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল তেল, লুব্রিকেন্ট তেল, জ্বালানি তেল আর বিটুমিন। এই অংশগুলোর মধ্যে সবচেয়ে যে অংশটা উপরে থাকবে তার তাপমাত্রা কিন্তু কম থাকবে। ফলে আমরা কি করব, যদি একাধিক তরলের একটা মিশ্রণকে তাপ দিয়ে, অর্থাৎ আমরা পেট্রোলিয়ামের কথা বলছি, একাধিক মিশ্রণ বলতে এখানে পেট্রোলিয়ামের কথা আসতেছে, মিশ্রণকে যদি আমরা তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে প্রবেশ করায়, তবে বাষ্পের ধর্ম অনুযায়ী তা কলামের উপরের দিকে উঠে আসবে, যেহেতু উপরের অংশগুলোর আমরা বলেছি তাপমাত্রা কম থাকে, তাই তরলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী তারা উপরের দিকে উঠে আসবে এবং আলাদা আলাদা নল দিয়ে তারা বেরিয়ে যাবে এবং পৃথক হয়ে যাবে। আমরা এখন একটু কথা বলবো যে কিভাবে বেরিয়ে যাচ্ছে। আমরা প্রথমে পেট্রোলিয়াম গ্যাস নিয়ে একটু কথা বলি। আমরা দেখতে পাচ্ছি পেট্রোলিয়াম গ্যাস এখানে দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ এই পেট্রোলিয়াম গ্যাসটা যখন আমি এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এটাকে বাষ্পীভূত করব, তখন সে একদম প্রথমে উপরে চলে যাবে, যেহেতু তার তাপমাত্রা হচ্ছে 1 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এই তাপমাত্রায় সে থাকবে এবং এই তাপমাত্রায় সে বেরিয়ে যাবে। তাহলে এখানে যা পাচ্ছি সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস পাবো আমরা। এরপরে যখন 70 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে একটু কথা বলে দিই যে এই অংশে যে আমরা হাইড্রোকার্বনগুলো পাবো তাদের কার্বন সংখ্যা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ ওই হাইড্রোকার্বন যৌগগুলোতে কার্বন সংখ্যা থাকবে 1 থেকে 4। এগুলোকে আবার এই পেট্রোলিয়াম গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে আমরা সিলিন্ডারে প্রবেশ করিয়ে এলপি গ্যাস হিসাবে আমরা বাসাবাড়িতে রান্নার কাজে ইউজ করছি এবং অন্যান্য যন্ত্রের তাপ উৎপাদনের জন্য এটি ব্যবহার করা হয়। এরপরে যা হচ্ছে আমাদের গ্যাসগুলি বা পেট্রোল আমরা যেটাকে বলে থাকি, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 21 থেকে এখানে বিশেষ 21 থেকে 70 পর্যন্ত, অর্থাৎ এই তাপমাত্রায় এই গ্যাসটা, এই পেট্রোলটা বা এই গ্যাসোলিনটা এই নল দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ এটা আলাদা হয়ে যাচ্ছে। এখন এই গ্যাসোলিনের যে হাইড্রোকার্বনগুলো থাকবে তার কার্বন সংখ্যা থাকতে পারবে 5 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ যৌগগুলোতে কার্বন থাকবে 5 থেকে 10। এটি যানবাহনের জ্বালানি হিসাবে
ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ন্যাপথা, তার মানে এখানে 70 সে বেরিয়ে যাবে না গ্যাসোলিনটা। এরপরে শুরু হচ্ছে 71 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে ন্যাপথাগুলো বেরিয়ে আসবে। আর এই ন্যাপথাগুলো এখানে এই অংশে যে হাইড্রোকার্বনগুলো আমরা পাবো সেটা হচ্ছে 7 থেকে 14টি পর্যন্ত হাইড্রোকার্বন যৌগগুলো পাওয়া যাবে। এটি বিভিন্ন রাসায়নিক শিল্পে বা পেট্রোকেমিক্যাল শিল্পে এটিকে ব্যবহার করা হয়। এরপরে তাহলে আমরা চলে যাচ্ছে কেরোসিন। এটি 121 থেকে শুরু করে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকা অবস্থায় কেরোসিনগুলো এই নল দিয়ে বেরিয়ে আসবে, অর্থাৎ পাতন প্রক্রিয়ার মাধ্যমে সে আলাদা হয়ে যাচ্ছে। এই অংশে যে হাইড্রোকার্বনগুলো আমরা পাবো তার কার্বন সংখ্যা হচ্ছে 11 থেকে 16। এটি জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, বা আমরা বাসা বাড়িতেও জ্বালানি হিসেবে এটিকে ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে ডিজেল। তাহলে 171 থেকে শুরু করে 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিজেল তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এই 270 ডিগ্রি সেন্টিগ্রেড যে হাইড্রোকার্বনগুলো আমরা পাবো সেখানে তাদের কার্বন সংখ্যা থাকবে 17 থেকে 20টি পর্যন্ত কার্বন থাকতে পারবে। এটি জ্বালানি, যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ ও দ্রাবক হিসাবে এটি পাওয়া যাচ্ছে বা ব্যবহৃত হচ্ছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ লুব্রিকেটিং তেল, অর্থাৎ ডিজেল তেল 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেরিয়ে যাবে। ঠিক তারপরে লুব্রিকেটিং তেলও এই তাপমাত্রার চেয়ে একটু বাড়লেই এই লুব্রিকেটিং তেলও আলাদা হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে কি প্যারাফিন, মোম বা জ্বালানি তেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন আসবে বা ওই পেট্রোলিয়ামকে আমরা উত্তপ্ত করব, তখন এই নল দ্বারা জ্বালানি তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে। তার উপরে যদি তাপমাত্রাটা দিয়ে থাকি আমরা, তাহলে শুধুমাত্র অবশিষ্ট থাকবে বিটুমিনগুলো, যাকে আমরা পিচও বলে থাকি। আর এই পিচগুলো বিভিন্ন রাস্তা পাকা করার কাজে এই পিচগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে কিভাবে পেট্রোলিয়াম থেকে বিভিন্ন উপাদানগুলো আলাদা করতে পারি তা একটা চিত্রের মাধ্যমে দেখালাম, এবং কত ডিগ্রি তাপমাত্রায় সেগুলো আলাদা হয়ে যাচ্ছে সেটি দেখালাম। প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো দেখালাম, জীবাশ্ম জ্বালানি কাকে বলে দেখালাম, জীবাশ্ম কাকে বলে তা জানলাম। তাহলে আজকে আমরা এই জীবাশ্ম জ্বালানি সম্পর্কে আমাদের নিশ্চয়ই সুস্পষ্ট একটা ধারণা হয়েছে। আমরা আগামী ক্লাসে এর পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।